নমস্কার। আপনাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল ইজি জিওপলিটিক্সে স্বাগত জানাই। আজকে জিওপলিটিক্সের একটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, ভিডিওটাতে কিছু জিনিস রয়েছে যেগুলো আপনারা যদি একটু পয়েন্ট টু পয়েন্ট শোনেন, তাহলে আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে বিষয়গুলো শুনতে। এবং যারা মনে করেন যে জিওপলিটিক্স খুব টাফ, ইন্টারন্যাশনাল রিলেশনস খুব টাফ, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। জিওপলিটিক্স অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়, যেখানে আপনার এতটাই আগ্রহ লাগবে যে পরের স্টেপটা কী হতে পারে। পরের স্টেপটা কী হতে পারে এটা জানার জন্য যে কিউরিসিটি আপনার মধ্যে তৈরি হবে, এটা তারাই একমাত্র জানে যারা জিওপলিটিক্সকে সামান্য পড়েছে বা জিওপলিটিক্স সম্পর্কে সামান্যতম তাদের ধারণা রয়েছে। তো দেখুন, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে একটা যুদ্ধংদেহী পরিস্থিতি চলছে। কার সাথে কার? মধ্যপ্রাচ্যের এক অন্যতম শক্তিশালী ইসলামিক স্টেট, যার নাম হচ্ছে ইরান। ইরানের সাথে বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত উত্তেজনাপূর্ণ সিচুয়েশন চলছে আমেরিকার। এবার শুধু কি আমেরিকার? না, আমেরিকার আরেক মিত্র রাষ্ট্র রয়েছে, ইহুদি রাষ্ট্র, যার নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তিনি সর্বত্রভাবে চাইছেন যাতে করে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় ইরানের ওপর একটা মেজর লেভেলের স্ট্রাইক করা যায়, যেটা পূর্বে বহুবার হয়েছে। দেখুন, আপনারা জানেন যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বারবারই নিজেকে ডেসক্রাইব করছিলেন যে উনি একজন মেসেঞ্জার অফ পিস, শান্তির দূত হিসেবে তিনি নিজেকে আখ্যায়িত করতে চাইছিলেন। এবং সাম্প্রতিক আমরা ভারত পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি, অপারেশন সিন্দুর এর সময় আমরা শুনেছি বা জেনেছি যে ডোনাল্ড ট্রাম্প ক্লেম করেছিলেন যে তিনি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকে থামিয়েছেন। বাট এইখানে আমরা জানি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তিনি এই ক্লেম করার ওপর তারা কোনো প্রকার প্রতিক্রিয়া সেইভাবে দেখাননি। এবং পরবর্তী ক্ষেত্রে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি স্পষ্টতভাবে ডাইরেক্টলি বলে দিয়েছেন যে না, এখানে ইউএস প্রেসিডেন্টের কথার ওপর আমরা যুদ্ধ থামাইনি। আমরা যুদ্ধ থামিয়েছি কারণ পাকিস্তানের ডিজিএমও তিনি বারবার ফোন করেছিলেন এবং ওনার কথাতেই আমরা যুদ্ধ থামিয়েছি। এবং পাকিস্তানের একটা মেজর আমরা ক্ষতি পাকিস্তানের ওপর করেছি, যেখানে বহু 7টা জঙ্গি ঘাঁটিকে নষ্ট করা থেকে শুরু করে করাচি বন্দরে ব্লাস্ট থেকে শুরু করে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করে দেওয়া হয়েছে। এবং বলতে পারেন যে এটা একটা ফার্স্ট হাব, প্রথম পর্ব। এখন ভারতের যারা চিফ অফ আর্মি স্টাফ, তারা বারবার এটা বলেইছে যে অপারেশন সিন্দুর যেটা, এটা এখনও থামেনি, এটা এখনও চলবে। শুধুমাত্র নির্ভর করছে পরিস্থিতির ওপর, কোন দিকে সিচুয়েশনস যায় সেটার ওপর বিচার করে নতুন করে শুরু হতেই পারে যে কোনো দিন। কিন্তু দেখুন, আমরা এই বিষয়টাকে কেন বলছি? ডোনাল্ড ট্রাম্প একটা ট্রাম্প কার্ড ইউজ করছেন এবং তিনি আমেরিকার যে নীতি, সেই নীতির ওপরই কিন্তু চলছেন। আমেরিকার নীতি কি বলে? আমেরিকার নীতি বলে আমেরিকা সবসময় তার সুপার পাওয়ার অ্যান্ড সুপ্রিমেসিকে ধরে রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ করে থাকে। সেটা আমেরিকা নিজেকে ক্লেম করে সে পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ গণতন্ত্র, ডেমোক্রেসি। বাট এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যে নীতিতে বর্তমানে চলছে, তাকে আমরা ডিক্টেটরশিপ ছাড়া অন্য কিছু বলতে পারি কি না জিওপলিটিক্সের ভাষায়, আমার মনে হয় না। কারণ দেখুন, একটা রাষ্ট্রপতি প্রথমত তিনি কি করলেন? তিনি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে এক কথায় কিডন্যাপিং করলেন, অপহরণ করলেন, যেটা ইন্টারন্যাশনাল ল কোনোদিনই পারমিট করে না। ইন্টারন্যাশনাল ল কোনোদিনই এই পারমিশন দেয়নি। আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আমাদের ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল থেকে শুরু করে জেনারেল অ্যাসেম্বলি, কোনো জায়গাতেই কোনো ইন্টারন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে এই ধরনের কোনো আর্টিকেল বা রেগুলেশনস বা কোনো অ্যাক্ট নেই যেখানে উইদাউট এনি কোর্ট জাজমেন্ট, ইন্টারন্যাশনাল কোর্ট ইস্যু না করে একটা দেশের রাষ্ট্রপতিকে একটা প্রেডিকশনসের ওপর, হাইপোথিসিসের ওপর বা কোনো ধরনের অভিযোগের ওপর ভিত্তি করে তাকে একেবারে তার ঘর থেকে তুলে নেওয়া, এটা একটা যেন অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা।
এবং আমরা ভাবছি যে আমরা কোন বিশ্বে বসবাস করছি যেখানে একটা দেশের রাষ্ট্রপতি তার নিজের প্যালেসে সুরক্ষিত নয়। হতেই তো পারে কোনদিন আমার দেশের প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রপতিকে, কোনদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে, কোনোদিন হতে পারে অন্য কোনো রাষ্ট্র চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে এইভাবেই আমেরিকা তুলে আনার চেষ্টা করলো। তাহলে এটা তো একটা দেশের যে ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় যে সুরক্ষা, তার উপর আঘাত। তাহলে এক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এর কি কোনো এর রিফ্লেকশনটা কি হতে পারে। অত্যন্ত ভয়ঙ্কর। আজকে ট্রাম্প ভেনেজুয়েলার উপর করলো, তার পেছনে কারণটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ভেনেজুয়েলার যে তৈল খনি, তৈল ভাণ্ডার, সেই ভাণ্ডারটার ওপর নিয়ন্ত্রণ ট্রাম্প চাইছিলেন। এবং আমরা জানলে অবাক হবেন যে পৃথিবীর টোটাল তেলের প্রায় যে যত পরিমাণ তেল রয়েছে তার থেকে সব থেকে বেশি পরিমাণ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলায়, অপরিশোধিত তেল। যেখান থেকে আমরা জানি যে চায়নার প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ভেনেজুয়েলাতে গড়ে উঠেছে। চায়না তাদের তেলের একটা বিরাট অংশ ভেনেজুয়েলা থেকে নিত, যেটা ট্রাম্পের এই পদক্ষেপের পর অনেকটাই বলতে পারবেন যে শিথিল হয়ে যাবে। ট্রাম্পের নেক্সট টার্গেট কী চলে গেল? গ্রিনল্যান্ড। ট্রাম্প এরপর চাইছে গ্রিনল্যান্ডকে দখল করতে। দেখুন, পূর্বে একটা শর্ত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরে, যেখানে ডেনমার্কের সাথে একটা স্বাক্ষরের দ্বারা গ্রিনল্যান্ডকে পুরোপুরি ডেনমার্কের হস্তান্তর করা হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক যে যখন অক্ষ শক্তির সাথে মিত্র শক্তির যুদ্ধ হচ্ছিল, সেই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডকে অক্ষ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য, স্পেসিক্যালি জার্মানির হাত থেকে বাঁচানোর জন্য ডেনমার্ক ইউএসএকে বলেছিল সেখানে সামরিক সেনা পাঠাতে। কিন্তু সামরিক সেনা পাঠানো বা কোনো একটা টাইম পিরিয়ডে কোনো একটা রাষ্ট্রকে হেল্প করার মানে এটা নয় যে সেইটার ইস্যু দেখিয়ে আপনি তার ওপর দখল নেওয়ার চেষ্টা করবেন। একটা রাষ্ট্র, একটা দেশের একটা তার নিজস্ব একটা সার্বভৌমিকতা রয়েছে, তার একটা প্রিন্সিপাল রয়েছে, সেই দেশের একটা নীতি রয়েছে, সেইটাকে কখনোই আমি ভাঙতে পারি না। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা একটা দেশের পররাষ্ট্রনীতির বা বিদেশ নীতির অন্যতম মুখ্য একটি বিষয় হিসেবে আমরা যারা জিও পলিটিক্স অধ্যয়ন করি তারা মনে করি। তাহলে ট্রাম্প কেন করছেন? এটাই তো ডিকটেটরশিপ। একটা টাইম হিটলার এটা করেছিল, সেই কারণের জন্য তিনি আজ নেই। মানুষ তাকে কী হিসেবে পরিচয় দেয়? সাম্রাজ্যবাদী, একনায়কতান্ত্রিক রাষ্ট্রনেতা। আপনি কোনো কাজ আপনার রাষ্ট্রের স্বার্থে করছেন, ঠিক আছে, কিন্তু আপনি আপনার রাষ্ট্রের স্বার্থে কোনো কাজ করতে গিয়ে একটি দেশের সার্বভৌমিকতাকে বিপন্ন করবেন, এইটা কখনোই বিশ্ব রাজনীতি বা বিশ্ব সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন যে এইগুলো এক একটা টেরোরিজমের পার্ট। এগুলোকে আমরা এক কথায় জিওপলিটিক্সকে একটা ইনডাইরেক্ট টেরোরিজম বলতে পারি, যে একটা দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে। হোয়াট ইজ দিস ইয়ার? তো এটা কী করে হতে পারে? এবার চলে আসি যে ট্রাম্পের বিষয়বস্তুটা। ট্রাম্প কেন এই একইভাবে ইরানের যিনি সর্বোচ্চ নেতা, সুপ্রিম লিডার, যার নাম হচ্ছে খামেনি, তাকেও কিন্তু এই ধরনের ডেল্টা ফোর্সকে কাজে লাগিয়ে তোলার চেষ্টা করছে। বাট ওয়েট, দিস ইজ নট ইজি, দিস ইজ নট জোক। ইরানের রাষ্ট্রপ্রধানকে তুলে নেওয়া দিস ইজ নট এ জোক। এটা কোনো হাসির বিষয় নয়। কারণ ইরানের কাছে ফাতে মিসাইল, তার ABC অনেক রকমের সিরিজ রয়েছে মিসাইলসের। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ড্রোনস ইরানের রয়েছে। এবং রাশিয়া থেকে রিসেন্টলি আমরা জানি যে S-400, SU-35, চীন থেকেও HQ-9 এই ধরনের বহু ড্রোনস অ্যান্ড মিসাইলস ইরান কিন্তু কিনেছে এবং তাদের সুরক্ষা বলয়কে অ্যাজ ওয়েল অ্যাজ অনেক অনেক স্ট্রং করেছে। অলরেডি ইরান স্ট্রং ছিল, বাট ডে বাই ডে ইরান তার মিলিটারি ইকুইপমেন্ট, মিলিটারি ফোর্সেসকে আরও স্ট্রং করেছে, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের দিকে তাকিয়ে। এবার দেখুন, আমেরিকা কি ইরানকে নষ্ট করে দিতে পারে না, ধ্বংস করে দিতে পারে না? পারে। কিন্তু আমেরিকা এটাও জানে যে যদি আমেরিকা থেকে একটা মিসাইল ইরানে গিয়ে পড়ে, তাহলে ইরান কিন্তু বসে থাকবে না, তারা তার কাউন্টার অ্যাটাক করবেই। এই কারণের জন্য একটু প্রস্তুতিটা নিতে দেরি করছে, প্রস্তুতিটা একটু ধীরে ধীরে নিচ্ছে। কারণ আমেরিকা জানে যে ইরানকে মারলে ভেনেজুয়েলা নয়, গ্রিনল্যান্ড নয়, এখানে একটা স্ট্রং ফিডব্যাক কিন্তু তার দিকেও আসবে। সেটার জন্য আমেরিকা রেডি হচ্ছে। মনে রাখবেন, আমেরিকা সব পারে, কিন্তু আমেরিকা নিজেদের একজন সেনারও মৃত্যুকে বরদাস্ত করে না। তাহলে আমেরিকার মাথা খারাপ হয়ে যাবে। আমেরিকা তার সেনাদের মৃত্যু একদমই পছন্দ করে না। এবার ইরানকে কেন আমেরিকা টার্গেট করছে? হোয়াই ইরান? আফটার ভেনেজুয়েলা, আফটার গ্রিনল্যান্ড, হোয়াই US টার্গেট ইরান? শুধু কি বন্ধু ইসরায়েলের জন্য? না, বন্ধু ইসরায়েলের জন্য নয়।
মেন বিষয়টা হচ্ছে ইরান রাশিয়ার কিছু বিজ্ঞানী এবং চীনের কিছু পারমাণবিক বিজ্ঞানীদের সহযোগিতায় নিজেদের টেকনোলজির ওপর ভিত্তি করে বহুদিন থেকেই বিভিন্ন নিউক্লিয়ার সাইডে ইরান কিন্তু গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক বিশেষজ্ঞরা এটাও বলছেন যে ইরান অলরেডি কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে অথবা তার একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এমতো অবস্থায় আমেরিকা কখনোই চায় না যে ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠুক, তাহলে তা আমেরিকার সুরক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াবে। আমরা জানি আমেরিকার আরবে বিভিন্ন জায়গায় ইউএইতে বেস আছে, সিরিয়াতে বেস আছে, তারপর বিভিন্ন কুয়েতে বেস আছে, কাতারে বেস আছে। এই ধরনের বিভিন্ন জায়গায় আমেরিকার যে সেনাঘাঁটিগুলো রয়েছে সেই সেনাঘাঁটিগুলো বিপদের সম্মুখীন হবে যদি ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের হয়ে ওঠে। সুতরাং যেন তেন প্রকারে আমেরিকাকে কী করতে হবে, ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠা থেকে আটকাতে হবে। এই কারণের জন্য বিভিন্ন কারণ দেখিয়ে যে ইরানে 10,000 লোককে গুলি করে মারা হলো, তাদের রাষ্ট্রের নেতার পরিবর্তন চায়, তার অভ্যন্তরীণ বিশ্বকরা। হ্যাঁ, আমরা এগ্রি করছি যে ইরানের যে শাসন ব্যবস্থা, ইন্টারনাল সিচুয়েশন, স্টেট সিস্টেম সেগুলো একদমই ভেঙে পড়েছে, কিন্তু তার মানে এটা নয় যে সেইটার ইস্যু দেখিয়ে আমেরিকা ইরানকে অ্যাটাক করবে। অ্যাকচুয়ালি আমেরিকার ইন্টেনশন কী করা, নিউক্লিয়ার সাইটগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এই ইন্টেনশনটাকে ফুলফিল করার জন্য ইউএসএ যে কোনো ধরনের স্টেটমেন্ট, যে কোনো ধরনের উক্তিকে ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ আনতে চাইছে। দেখুন, একটা বিষয় মনে রাখতে হবে যে যখন দুটো রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ হয় বা একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে দুটো রাষ্ট্রই যদি চায় যে কোনো না কোনো একটা ইস্যু কেন্দ্র হয় এবং যে ইস্যুটার উপর ভিত্তি করে কোন রাষ্ট্র ফার্স্ট অ্যাটাকটা করবে এটা কিন্তু সবাই চায়, সময়ের অপেক্ষা। ইরান চাইছে আমেরিকার দিক থেকে সামান্যতম কোনো একটা মিস্টেক হলে আমরা অ্যাটাক করে দেবো, আবার আমেরিকাও চাইছে ইরানের দিক থেকে সামান্য কিছু একটা হলে আমরা অ্যাটাক করে দেবো। তবে এটা ভাববেন না যে ভারতের মতো নীতিতে আমেরিকা চলে, যে ভারত যেমন বলে নো ফার্স্ট স্ট্রাইক, ইফ ইউ নট অ্যাটাক অন মি দেন আই উইল বি নট অ্যাটাক অন ইউ। যদি তুমি আমার দিকে অ্যাটাক না করো আমি তোমাকে অ্যাটাক করবো না। দিস ইজ দ্য ওয়ার প্রিন্সিপাল, দিস ইজ দ্য স্টেট পলিসি অফ ইন্ডিয়া। আগে ভাগে ইন্ডিয়া কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করে না, হস্তক্ষেপ করে না, এটা ভারতের আদর্শ। বাট দিস ইজ নট দ্য প্রিন্সিপালস অফ ইউএসএ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বছরে কম করে হলেও 50-60টা যুদ্ধ তারা এখনও লড়ে। বিভিন্ন জায়গায় স্ট্রাইক অপারেশন, সিরিয়ার ঘাঁটি উড়িয়ে দেওয়া, আফগানিস্তানের ঘাঁটি উড়িয়ে দেওয়া, আইএসআইয়ের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া, এই মায়ানমারে বম ফেলা, প্রত্যেক জায়গায় এরকম করেই থাকে তারা। তো তাদের কাছে এটা বিশাল কিছু নয়। তো তারা এই নীতিতেই চলে আসছে। আমেরিকার সংবিধান প্রতিষ্ঠা হওয়ার সময় থেকে এই নিয়মেই আমেরিকা তাদের যুদ্ধনীতিকে পরিচালনা করছে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে এটাই যে ইরানের ক্ষেত্রে এত কেন লেট করছে। আমরা তো প্রতিদিনই মনে হচ্ছে যে আজ না হলে কাল, কাল না হলে পরশু লেগে যাবে, তাহলে তো দেরি হচ্ছে কেন? কারণ দেখুন, একটা জিনিস যদি খুব ডিপলি অ্যানালাইজ করেন, আমি এটা পরবর্তী ভিডিওতে অবশ্যই আরও ডিপলি বলবো, তবুও আপনারা এইটুকু অবধারিতভাবে জেনে রাখুন যে ন্যাটো, নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, তো এই ন্যাটোর মধ্যে যে সদস্য রাষ্ট্র রয়েছে 31টা বর্তমানে, তো এদের মধ্যেকার যে অভ্যন্তরীণ সম্পর্ক সেটা ভাঙতে শুরু করেছে এবং এর জন্য দায়ী কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেই। কারণ যখনই ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে আক্রমণের একটা বা দখলের একটা বিষয়কে তৈরি করছে, তখন দেখা যাচ্ছে ন্যাটোর সেনা গ্রিনল্যান্ডে গিয়ে সুরক্ষা দিচ্ছে। এবং বর্তমান সময়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সাথে ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু একটা বাদানুবাদ বা মতবিরোধ বা আইডিওলজিক্যালি একটা ডিফারেন্সেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার এই আইডিওলজিক্যালি ডিফারেন্সেস কখন যে কনফ্লিক্টের আকার ধারণ করে, এটা কিন্তু আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 সালের হিটলারের পোল্যান্ড আক্রমণের যে উদাহরণ সেটা টেনেই কিন্তু আমরা ক্লিয়ার করে দিতে পারি যে এই ধরনের মতানুবাদ থেকে এক ধরনের খুব উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে কিভাবে একটার পর একটা রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেরায় চলে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলো। সুতরাং এক কথাই বলতে পারি, কনক্লুশন আজকের বিষয়টা, যে হ্যাঁ, ইরান এবং আমেরিকার মধ্যে বর্তমানে যে জিনিসটা চলছে এটা হচ্ছে ঠান্ডার লড়াই, যেখানে না যুদ্ধ না শান্তি, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। যেটাকে বার্নেট বলেছিলেন, এটাকে হট স্পিস বলা হয়, গরম শান্তি। বার্নেট এটাকে বলেছিলেন এটা হচ্ছে গরম শান্তি, অর্থাৎ না যুদ্ধ এবং না শান্তি, নো ওয়্যার নো স্পেস। অথচ সিচুয়েশনটা এমন যেন আমি কাল তোমাকে মেরে দেবো, পরশু তুমি আমাকে মেরে দেবে, বাট অ্যাকচুয়ালি কিছুই হচ্ছে না।
এবং এই করতে করতে একদিন হবে। এই ঘটনা খুবই কিন্তু বিরল। এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর। যখন আবহাওয়া চুপচাপ হয়ে যায়, গাছপালা নড়া একদম বন্ধ হয়ে যায়, তখন জানতে হয় এটা হচ্ছে একটা ঝড়ের পূর্বাভাস। বর্তমানে ইরান এবং আমেরিকার মধ্যে যে বিষয়গুলো চলছে, এইগুলো আমার মনে হচ্ছে এরই একটা উদাহরণ। এটা একটা ঝড় আসতে চলছে এবং এই ঝড়ের মধ্যে আমার ভয় হয় যে মধ্যপ্রাচ্য আবার উত্তপ্ত না হয়ে ওঠে। মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তাদের কি খনিজ সম্পদ, কি তেল। আজকে কুয়েত ধরুন, কাতার ধরুন, সৌদি আরব ধরুন, আজকে আরব স্টেটগুলো ধরুন, আজকে ইরান ধরুন, ইরাক ধরুন, এই সমস্ত দেশগুলোই কিন্তু তৈল সম্পদে সমৃদ্ধ। এই দেশগুলোর ওপর আক্রমণ করা, দখল করা মানে এদের সম্পদের ওপরও দখল আনা। সুতরাং আমেরিকা যখন কোনো নীতি নিচ্ছে, তখন তার পেছনে শুধুমাত্র সেই রাষ্ট্রকে ধ্বংস করাই নয়, সেই রাষ্ট্রের ওপর নিজের সাম্রাজ্যবাদী মানসিকতাকে প্রতিষ্ঠা করা, তার একাধিপত্য প্রতিষ্ঠা করা, এটাও আমেরিকার কিন্তু একটা ইন্টারনাল ইন্টেনশনস। সুতরাং সমালোচনায় বা কনক্লুশনে আমরা একটা কথাই বলতে পারি, পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে এবং জিওপলিটিক্সের বিচারে অত্যন্ত ভয়ঙ্কর, যেখানে ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো দিন যুদ্ধ হতেই পারে, ভারত চীনের মধ্যে যে কোনো দিন যুদ্ধ হতেই পারে, ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ টান টান সম্পর্ক যাচ্ছে, হতেই পারে পাকিস্তানের সাহায্য নিয়ে বাংলাদেশ ভারতকে আক্রমণ করলো, বা চীন এতে চীন এতে বাংলাদেশকে সমর্থন করলো, এইভাবে ভারতের ওপর প্রেশার আসতে পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি চীনের সাথে তাইওয়ানের একটা ভয়ঙ্কর সম্পর্ক তৈরি হচ্ছে, ইসরায়েলের সাথে আজকে তোমার ইরানের, আমেরিকার সাথে ফ্রান্স বা ডেনমার্কের, আমেরিকার সাথে ভেনেজুয়েলার, আজকে ইউক্রেনের সাথে রাশিয়া, এই ধরনের আর্মেনিয়ার সাথে আজারবাইজান, গাজার সাথে ইসরায়েল, এই ধরনের প্রত্যেকটা বিষয়কে, আজকে ইউএইর সাথে সৌদি, এই ধরনের প্রত্যেকটা বিষয়কে যদি আপনি পয়েন্ট টু পয়েন্ট একটা মালার মতো করে যদি গাঁথেন, তাহলে দেখতে পারবেন যে বিশ্ব রাজনীতি বর্তমানে অত্যন্ত উত্তেজনাপূর্ণ জায়গায় অবস্থান করছে। এবং আমরা যদি সচেতন হই তাহলে হবে না, সম্পূর্ণ সচেতনতা অবলম্বন করা দরকার আমাদের বিশ্ব নেতাদের, যারা সর্বোচ্চ পদে আসীন, যার মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, যার মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, যার মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ থেকে শুরু করে এই ধরনের রাষ্ট্রনেতারা যদি না বুঝে চলেন বা ওনাদের যে কোনো একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ করতেই পারে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। আই থিঙ্ক আমি অনেকটা কভার করতে পারলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি খারাপ লাগে, বোরিংনেস আসে, যে ভাল লাগছে না, তাহলে প্লিজ আমার ভিডিওতে না দেখে আপনার টাইম ওয়েস্ট না করে আপনি আপনার মূল্যবান কাজ করবেন। কিন্তু যদি আপনার একটুও মনে হয় ভালো হয়েছে, তাহলে আপনি আমাকে একটু সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। তো আবার কোনো একদিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। সচেতন থাকুন, সাবধান থাকুন এবং শান্তি বজায় রাখুন। কারণ বর্তমান বিশ্বে সব কিছুই আছে, শুধু একটা জিনিসেরই অভাব, সেটা হলো শান্তির। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।